এই মুহূর্তে যে খবর উঠে আসছে একদমই আরজিকর কাণ্ডে যে রায় ঘোষণা করা হলো এবং সেই রায়ে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং একদম 162 দিনের মাথায় এই রায় ঘোষণা এবং শিয়ালদা আদালত এই রায় ঘোষণা করলো, দোষী সাব্যস্ত করলো সঞ্জয় রায়কে। আরজিকর কাণ্ডে চিকিৎসকের খুন এবং ধর্ষণের একদম 5 মাস 9 দিন পর আজ রায় ঘোষণা করলো শিয়ালদা কোর্ট এবং সেখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে সঞ্জয় রায় তিনি দোষী। একদম সরাসরি কোর্ট চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। এই মুহূর্তে আদালত যে রায় ঘোষণা করলো একদম সঞ্জয় রায় তিনিই আসল দোষী। আর কি কি জানা যাচ্ছে আর কি কি সাজা ঘোষণা হতে পারে সঞ্জয় রায়ের? একদমই দেখো, কিছুক্ষণ আগেই সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়, তারপরে বিচারক এজলাসে এসে উপস্থিত হন। তোমাকে যেমনটা বলে রাখবো, সঞ্জয় রায়কে কাঠগোড়ায় তোলা হলে বিচারক তার কাছে জানতে চাওয়ার আগে এই মামলায় এই রায়দানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো রকম স্থগিতাদেশ রয়েছে কিনা সঞ্জয়ের রায়ের আইনজীবীকে তিনি বিচারক জিজ্ঞেস করেন। সঞ্জয় রায়ের আইনজীবী বলেন কোনো স্থগিতাদেশ নেই, সঞ্জয় রায়ের কিছু বলা রয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন আমি সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার বিরুদ্ধে বিএনএসএস এর অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 66 নম্বর 64 103 ধারায় আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তেমনটাই কিন্তু জানান বিচারক। তখন সঞ্জয় রায় বারবার বলতে থাকেন আমি নির্দোষ, আমাকে আইপিএসরা অর্থাৎ কলকাতা পুলিশের আইপিএসরা যারা যা বলতে বলেছে আমি তাই বলেছি, অর্থাৎ তিনি কিন্তু পাল্টা দোষ চাপাচ্ছেন কলকাতা পুলিশের ওপর সঞ্জয় রায় এবং বিচারক কিন্তু দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে এবং আগামী সোমবার দিনকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত এবং এই যে ধারাগুলি দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে তার ভিত্তিতে কিন্তু যা যা শাস্তি হতে পারে সেগুলোও বলেছেন বিচারক। 10 বছরের জেল হতে পারে, 25 বছরের জেল হতে পারে, আমৃত্যু কারাবাস হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড এবং জরিমানা 2 হতে পারে, তেমনটাই কিন্তু জানানো হয়েছে যে ধারাগুলি দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর, আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার 5 মাস 9 দিন পরে যে রায় ঘোষণা করেছে আদালত, শিয়ালদহ আদালতের বিচারক, সেখানে কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সোমবার দিনকে সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন বিচারক, তেমনটাই কিন্তু আদালত সূত্র মারফত জানা যাচ্ছে। সিবিআই বিচারক এটাও স্পষ্টত জানিয়েছেন যে সিবিআই আপনার বিরুদ্ধে অর্থাৎ সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ এবং অভিযোগ এনেছে এবং যে সমস্ত সাক্ষ্য গ্রহণ করেছে আদালত গত 11ই নভেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত, তাতে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে আদালতের কাছে সঞ্জয় রায় এই আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তিনি কিন্তু যুক্ত রয়েছেন এবং তিনি এই ঘটনা ঘটিয়েছেন, তার জন্য কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার দিন আদালতের তরফে সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়ের এবং যেমনটা তোমাকে জানাচ্ছিলাম বিএনএসএস এর 66, 64 এবং 103 নম্বর ধারায় যা যা সাক্ষী গ্রহণ প্রক্রিয়া চলেছে তার বিরুদ্ধে তারই ভিত্তিতে কিন্তু সঞ্জয় রায়কে আজকে আদালতের তরফে দোষী সাব্যস্ত করা হয়েছে। যে রায়ের অপেক্ষায় ছিল নির্যাতিতার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবং জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে আমরা দেখেছি গত বছরের 9 আগস্টের পরে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য দেশ তথা বিদেশের এই আন্দোলনের উত্তাপ ছড়িয়েছিল। তারপরে কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল 9 জানুয়ারি, এই মামলার বিচার প্রক্রিয়া শেষ হয় এবং সেদিনই কিন্তু আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল আজকে দুপুর 2:30 নাগাদ বিচারক সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন। সেই রায় ঘোষণা হলো আজ দুপুর 2:30 নাগাদ এবং সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন শিয়ালদহ আদালতের বিচারক। তিনি বললেন যেটা যে সঞ্জয় রায় তার কাছে জানতে চাইলেন তার কিছু বলার রয়েছে কিনা, তখন সঞ্জয় রায় কিন্তু আদালত কক্ষের ভেতরে বারবারই বলতে থাকেন যে তিনি নির্দোষ এবং তিনি এই সমস্ত ঘটনা কিছুই ঘটাননি, কিন্তু সিবিআই এর তদন্ত যেটা বলছে এবং যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সঞ্জয় রায়
রায়ের বিরুদ্ধে উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার দিন সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত এবং তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখবো যে এই যে সমস্ত ধারাগুলিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এবং তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে তাতে কিন্তু আজীবন কারাবাস, মৃত্যুদণ্ড এবং জরিমানা এই তিনটি হতে পারে সঞ্জয় রায়ের, তেমনটাই কিন্তু আদালত সূত্রে জানা যাচ্ছে। গতদিন অর্থাৎ 9 জানুয়ারি যেদিনকে এই আজকের দিনের ঘোষণা করা হয়, অর্থাৎ 18ই জানুয়ারি রায় ঘোষণা করা হবে, সেদিনকেও কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং তারা আদালতে জানিয়েছিলেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তেমনটাই কিন্তু সওয়াল করা হয়েছিল নির্যাতিতার পরিবার এবং তাদের আইনজীবীর তরফে। সিবিআই এর আইনজীবীদের তরফেও কিন্তু একই দাবি, একই সওয়াল করা হয়েছিল আদালতে যে সঞ্জয় রায়ের যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে আদালত। তেমনটাই কিন্তু আদালতে জানিয়েছিলেন সিবিআই এর আইনজীবীরা এবং নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবীরা। সেই বিষয়টিকে মাথায় রেখে আগামী সোমবার দিন কিন্তু অর্থাৎ কালকে রবিবার এবং তার পরের দিনই সোমবার সেদিনকেই কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন। এবং আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হবে এবং সকাল থেকেই কিন্তু 2জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই আদালত কক্ষের বাইরে এবং আদালত চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিল, যাতে কোনো কোনো আইন শৃঙ্খলার ভঙ্গের পরিস্থিতি না ঘটে। এবং আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে যখন শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় যে প্রেসিডেন্সি জেল থেকে, সেখানেও কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছিল। সঞ্জয় রায়কে যে গাড়িতে করে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেল থেকে, তার সঙ্গে একাধিক গাড়ি ছিল, যাতে তাতে সেই গাড়িতে একাধিক পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, যাতে সঞ্জয় রায়ের কোনো নিরাপত্তার যাতে কোনো রকম বিঘ্নতা বা বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। এবং প্রত্যেকেরই নজর ছিল আজকে দুপুর 2:30 নাগাদ সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালতের বিচারক। সেই বিচারক তিনি যেটা জানালেন যে সিবিআই যে সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরেছে আদালতের কাছে এবং প্রায় 2 মাস ধরে অর্থাৎ 11ই নভেম্বর থেকে 9ই জানুয়ারি পর্যন্ত যে সমস্ত সাক্ষ্য গ্রহণ এবং বিচার প্রক্রিয়া চলেছে, তাতে কিন্তু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো আজকে শিয়ালদহ আদালতের বিচারক। এবং আগামী সোমবার দিনকে কিন্তু এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে তাকে যে দোষী সাব্যস্ত করা হলো, তার ভিত্তিতে যে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে, এবং যে সমস্ত সাক্ষ্যদান এবং তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিয়ালদহ আদালত আগামী সোমবার দিন সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে। অপ্রদীপ, এই যে রায়, এই রায় শুনে আন্দোলনকারীরা বা নির্যাতিতার পরিবার তারা কি জানাচ্ছেন, তারা কতটা এই রায়ে সন্তুষ্ট? দেখো, একদমই গত 9ই জানুয়ারি যেদিনকে সঞ্জয় রায়কে যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আজকে অর্থাৎ 18ই জানুয়ারি রায় ঘোষণা করা হবে তেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু আমরা দেখেছি যে সিবিআই এর আইনজীবী এবং নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে যে আইনজীবীরা দাঁড়াচ্ছেন আদালতে এবং নির্যাতিতার বাবা মা, তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে তারা জানিয়েছিলেন যে তারা আদালতের কাছে সঞ্জয় রায়ের যে সর্বোচ্চ সাজা সেটাই কিন্তু তারা দাবি করেছেন। তাদের সওয়ালের মধ্যে দিয়ে তারাই সেটা তুলে ধরেছেন। এবং আজকে এই যে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, তাতে মূলত যে আন্দোলনকারী চিকিৎসকরা এবং নির্যাতিতার পরিবারের বাবা মা, তারাও কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেলেন। কিন্তু তাদের আরও বক্তব্য যে শুধু সঞ্জয় রায় নয়, তারা মনে করছেন যে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তুমি জানো যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকেও কিন্তু এই তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু সিবিআই এর তরফে নির্দিষ্ট সময় চার্জশিট না পেশ করায় তারা কিন্তু ডিফল্ট বেল পেয়ে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধেও যেন তদন্ত প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধেও যেন তদন্ত শেষ করা হয় এবং সঞ্জয় রায়ের মতোই তাদের যেন দোষী
দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়, তেমনটাই কিন্তু দাবি রেখেছেন সিবিআই এর, তেমনটাই কিন্তু দাবি রাখছেন নির্যাতিতার পরিবারের যারা সদস্যরা রয়েছেন এবং নির্যাতিতার বাবা এবং মা, তেমনটাও কিন্তু তারা বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের সামনে, তেমনটাও কিন্তু আমরা দেখেছি। শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তেমনটাই কিন্তু বলেছেন নির্যাতিতার পরিবারের বাবা এবং মা। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তেমনটাই তাদের ধারণা। তার জন্য কিন্তু তারা শিয়ালদহ আদালতে গতদিন অর্থাৎ 9ই জানুয়ারি তারা কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলেছেন। কি যেমনটা আইনজীবীরাও সেদিনকে বলেছিলেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে আজকে যে রায়দান হলো সেটাই যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া, তেমনটা নয়। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। এবং তুমি জানো যে এই আরজিকরের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পরে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখছে এবং টাইম টু টাইম সিবিআইকে কিন্তু সুপ্রিম কোর্টেও যে তদন্তের যে অগ্রগতির রিপোর্ট সেটাও কিন্তু জমা দিতে হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর যারা যুক্ত রয়েছেন তাদেরও যেন একইভাবে সাজা হয়, তেমনটাই কিন্তু চাইছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা এবং তাদের বাবা মারা। একদম যে খবর ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম, দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয়কে, অভয়া ধর্ষণ খুনকাণ্ডে দোষী সাব্যস্ত, এবং যেমনটা সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে সোমবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এ নিয়ে কথা বলবো একদম নিউজ ডেস্ক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সহকর্মী রয়েছে গৌরব। আজ একদম সাজা ঘোষণা এখনো হয়নি, কিন্তু রায়দান হয়ে গেছে যে দোষী সাব্যস্ত এই সঞ্জয়। একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানবো যে যেই ধারায় এই সাজা ঘোষণা করা হবে সঞ্জয় রায়কে, সেই ধারাগুলো এবং কি কি সাজা হতে পারে। আসবো সুস্পষ্ট প্রসঙ্গে আসবো, তার আগে জানিয়ে রাখি, দেখো মূলত 9 আগস্টের ঘটনা, দীর্ঘপ্রায় পেরিয়ে গেছে 5 মাস 9 দিন, অর্থাৎ প্রায় 162 দিনের মাথায় সাজা ঘোষণা, ইতিমধ্যে সাজা ঘোষণা সোমবার, কিন্তু তার আগে 162 দিনের মাথায় রায়দান করলো শিয়ালদহ আদালত। এই দীর্ঘদিন ধরে চললো ট্রায়াল প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, অবশেষে হি ইজ কনভিক্টেড, অর্থাৎ ইতিমধ্যে তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হলো আদালতের তরফ থেকে। আদালতের প্রশ্নের মুখোমুখি হয় সঞ্জয় রায়, তাকে জিজ্ঞেস করা হয় আপনার কিছু বলার রয়েছে কিনা। সেই সময় সঞ্জয় রায় জানান তিনি দোষ করেননি, কিন্তু আগেই তো ট্রায়াল প্রক্রিয়া তিনি জানিয়ে দিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, আর যার জন্য কিন্তু তদন্ত প্রক্রিয়া একেবারে থেমে থাকবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত ইতিমধ্যেই কনভিক্টেড, তাকে দোষী হিসাবে বিবেচিত করা হলো এবং বিচারক বললেন আমার যা মনে হচ্ছে আপনি তাতে দোষী সাব্যস্ত, এই বলা হলো। এবং তুমি যেমনটা বললে কোন কোন ধারায় তার উপর একেবারেই ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে এবং সে বিষয়ে তোমার সাথে আলোচনা করব। সুষমা, দেখো মূলত তার উপর যে ধারাগুলো দেওয়া হয়েছে, বিএনএস 66 অর্থাৎ 66, বিএনএস 64 এবং দেওয়া হয়েছে 103, যেটা হচ্ছে পানিশমেন্ট অফ রেপ। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই 3টে ধারা তার উপরে দেওয়া হয়েছে এবং 3টে ধারার উপর বেস করে কিন্তু দোষী সাব্যস্ত করা হলো। এবং এই 3টি সাজা এবং 3টি ধারার উপর বেস করে যদি আমরা একত্রিত করি, সব শেষে মিলে যাচ্ছে 24 বছর, অর্থাৎ 24 বছরের বেশি সময় কিন্তু সাজা হতে পারে বা জেল হতে পারে বা আমৃত্যুও জেল হতে পারে এই ধৃত সঞ্জয় রায়ের। এবং অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে ফাইনের তো প্রসঙ্গ আসছেই না এখানে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এমনকি ফাঁসিও হতে পারে বা আমৃত্যু কারাদণ্ড হতে পারে, এমনটা কিন্তু জানানো হচ্ছে আদালতের তরফ থেকে। আগামী সোমবার রয়েছে এই মামলার পরবর্তী সাজা ঘোষণা। এখন দেখার বিষয় মূলত সাজা কী কী দেওয়া হয়। তোমাকে যদি একটু সুষমা বিস্তারিতভাবে জানাই, দেখো মূলত 66 অফ বিএনএস, যেটা ভারতীয় নাগরিক সংহিতা, সেটাতে মূলত কী কী দেওয়া হয়েছে। 66-এ যে দেওয়া হয়েছে একেবারেই পানিশমেন্ট অফ কজিং ডেথ অফ রেজাল্টিং ইন প্রেসিডেন্স অফ দ্য ভেজিটেটিভ স্টেট অফ ভিকটিম, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই পানিশমেন্টকে উল্লেখ করা হয়েছে, যে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে সময় ভিকটিমের ওপর একেবারে নির্যাতন করে তার উপর মানসিকভাবে টর্চার করে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত একেবারে ক্ষত বিক্ষত করে দেওয়ার মতন উপায় উঠে আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই ধারার ভিত্তিতে কিন্তু মূলত ইমপ্রিজনমেন্ট তাকে করা হয়েছে, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হলো। এবং এই ধারার বিষয় কিন্তু একেবারেই পরবর্তীতে রয়েছে 64, যেটা রয়েছে বিএনএস, এটাতেও রয়েছে 3টি মামলায় কিন্তু মূলত বিএনএসের আওতায় এবং সেই ধারাগুলো কিন্তু তার উপর লাগু করা হয়েছে। 64 কি বলছে, হুএভার এক্সেপ্ট অফ দ্য ইন দ্য কেসেস অফ প্রোভাইডেড ফর দ্য সাবসেকশন 2 হু ইজ এ কমিটস রেপ, অর্থাৎ যিনি রেপ করেছেন বা ধর্ষণ করেছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তার হবে 10 বছরের কারাদণ্ড অথবা তার কিন্তু হতে পারে আজ আমৃত্যু কারাবাস অথবা ফাঁসি, এমনটা কিন্তু এই ধারায় বলা রয়েছে। অর্থাৎ সেখানে দেখো 2 বছর, এখানে দেখো 10 বছর, অন্যদিকে ধারায় রয়েছে 10 বছর, অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি একযোগে দাঁড়াচ্ছে
24 বছরেরও বেশি সময় বা আমৃত্যু কারাদণ্ড সুষমা। এই সমস্ত বিষয় নিয়ে তোমার সাথে আরও বিস্তারিত জানাবো। আমার সঙ্গে ইতিমধ্যেই নিউজ রুম থেকে আমার সহকর্মী রয়েছে, আমার সঙ্গে অঞ্জন, তার কাছে যাবো আমরা এবং কিছু এই বিষয়ে জানার চেষ্টা করব। অঞ্জন, দেখো, মূলত 9 আগস্ট সেখানে মূলত আরজিকর কাণ্ড ঘটলো এবং হেফাজতে নিল কলকাতা পুলিশ। সেখানে দাঁড়িয়ে থেকে মূলত 5 দিন ছিল কলকাতা পুলিশের হেফাজতে। সেখানেও মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায় এবং তারপর দীর্ঘ প্রায় 5 মাস সিবিআই তদন্ত প্রক্রিয়া চালালো। সেখানেও অভিযুক্ত সঞ্জয় শেষ পর্যন্ত কনভিক্টেড। তদন্ত প্রক্রিয়া কোথায়? দেখো, প্রথমে তো বলবো যে তদন্ত প্রক্রিয়ার থেকেও বড় কথা হচ্ছে অনেক নারীরা, বিশেষ করে যারা এতদিন ধরে লড়াইটা লড়েছিলেন, তাদের কোনো এক জায়গায় শান্তি, কিছুটা স্বস্তি। তার কারণ দীর্ঘ 5 মাস 9 দিনের একটা গ্যাপ রয়েছে। 5 মাস 9 দিন পরে আলটিমেট একটা রেজাল্ট বেরোলো যে কোনো এক জায়গায় সঞ্জয় রায়, যিনি এক প্রকার দোষী সাব্যস্ত হয়েছেন। কিন্তু আরও একটা দিক কিন্তু আমাদের এখানে রয়েছে, সেটা হলো শুধুমাত্র কিন্তু সঞ্জয় রায় নয়, এটা বাদেও কিন্তু আরও অনেক কনভিক্টেড থাকতে পারেন, সাসপেক্ট থাকতে পারেন, অভিযুক্ত থাকতে পারেন। মূল কথা, এখানেই তদন্ত কিন্তু শেষ নয়। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার চেষ্টা করব যে এখানেই কিন্তু তদন্তের ইতি নয়। তবে কিছু এক জায়গায় যখন প্রশ্ন ওঠে যে এতদিন ধরে আরজিকর মামলা চললো, এতদিন ধরে দীর্ঘ টালবাহানা, কে দোষী নয়, নানান রকম জল্পনা কল্পনা, কিন্তু তারপরে অবশেষে বলা যেতে পারে যে একটু সুরাহা হলো মাত্র। আরও একটা বিষয় যেটা তুমি বলছিলে, বিশেষ করে বিএনএস 64, 66 এবং 103(1), এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গৌরব। সেটা হলো বিএনএস 64 যদি ধরা হয়, যদি কোনো একটি ব্যক্তি কোনো একটি মহিলাকে ধর্ষণ করে, তাহলে সেই ক্ষেত্রে যাবজ্জীবনের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ করে বিএনএস 64 কিন্তু সেটাই বলছে যে ধর্ষণ করলে পরে কি সাজা ঘোষণা হতে পারে। 66-এ বলা হচ্ছে ধর্ষণ করে খুন, এবং 103(1) অর্থাৎ তাকে মৃত্যু দিয়ে দেওয়া, অর্থাৎ তাকে খুন করা। এই 3টে সাজাই কিন্তু তার উপর বর্তায়। অর্থাৎ প্রথমে ধর্ষণ, তারপর ধর্ষণ করে ধর্ষণের বেসিসে সে মৃত্যু হয়ে যাওয়া, এবং তারপর তাকে খুন করা। 3টে লেয়ার কিন্তু এটার মধ্যে রয়েছে, যার জেরে এখনো পর্যন্ত সঞ্জয় রায় ভিকটিম হয়ে বসে রয়েছে। কিন্তু আরও একটা বিষয় এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা হলো যে কোনো ভিকটিম শেষ বেলা অবধি বলার সুযোগ পায়। যে কোনো ভিকটিম, এটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার। যে ভিকটিম হয়েছেন, সাসপেক্ট যে হয়েছেন, ভিকটিমের আইনজীবী যেমন বলবেন, সাসপেক্টের আইনজীবীও তেমনই বলবেন, এবং ঠিক তার বেসিসে, তার উপর ভিত্তি করেই শেষ অবধিও কিন্তু সঞ্জয় রায় সেইভাবে কিছুই বলেনি। উল্টে প্রিজন ভ্যান চাপড়ে আমরা সেই ছবিটা দেখিয়েছিলাম প্রাইম টিভি বাংলায়, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছিল তিনি বলছিলেন যে তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু দীর্ঘ টালবাহানা তো হলো, তারপরে কি দাঁড়ালো? ছিল সেখানে রীতিমতো প্রিজন ভ্যান, আমরা দেখা গিয়েছিল সব। ঠিক সে জায়গায় কোনো একভাবে যদি বলা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে অভিযুক্ত বলা হচ্ছে সঞ্জয় রায়কে, সঞ্জয় রায়ের সাজা ঘোষণাও হবে, কিন্তু আদেও কি শুধুমাত্র সঞ্জয় রায় অভিযুক্ত হিসেবে থেকে যাবে, নাকি আরও পেছনে রাঘব বোয়াল আছে? দেখো, তদন্ত তো চলবেই। কেন, দেখো, যে সময় দেখা গেল সিবিআই একেবারে ক্লোজিং সাবমিশন দিল, আদালতে জানিয়ে দিল তাদের তদন্ত প্রক্রিয়া শেষ, আরজিকর মামলায় একমাত্র দোষী, সেখানে একমাত্র তাদের হিসেবে দোষী বা তাদের নজরে একমাত্র সঞ্জয় রায়। কিন্তু দেখা গেল টালা থানার ওসি, প্রাক্তন ওসি যিনি রয়েছেন অভিজিৎ মণ্ডল, পাশাপাশি সন্দীপ ঘোষ, তাদেরকে জেরা করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। তারা জামিনে কোনো রকম তথ্য না থাকায় মুক্তিও পেয়ে গেলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তদন্ত কিন্তু এখনও শেষ নয়, এমনটা কিন্তু মনে করছেন অনেকে যে তদন্ত হয়তো শেষ, অনেকে হয়তো ভাবতে পারেন। কিন্তু আপনাদের তো জানিয়ে রাখি, তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হচ্ছে না, সিবিআই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে। আরেকটা বিষয় অঞ্জন, আজ কিন্তু সাজা ঘোষণা করার আগে, মূলত যখন রায়দান হলো, তখন কিন্তু আদালতের বিচারক স্পষ্টতই আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলেন সিবিআইকে যে সুপ্রিম কোর্টের কোনো স্টে অর্ডার এই মামলায় রয়েছে কিনা। সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হয় সাব কোনো রকম স্টে অর্ডার আরজিকর মামলায় সঞ্জয় রায়ের এগেনস্টে নেই, আর যার জন্যই কিন্তু আজকের এই শুনানি, অর্থাৎ আজকের এই রায়দান দেওয়া হলো। একদিকে যখন রায়দান তুমি বলছো গৌরব, তখন তো আমি বলছি যে তিলোত্তমার মা বাবা, নির্যাতিতার মা বাবা কি বলছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা লাস্ট যে আপডেট দিয়েছিলাম প্রাইম টিভি বাংলায়, যে যখন সাজা ঘোষণা হয়নি তার ঠিক আগে, শিয়ালদা কোর্টে আসবার আগে নির্যাতিতার মা বাবা বলছেন আজ যে সাজা ঘোষণা হচ্ছে তাতে তারা কোনোভাবে স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন না, কিংবা তারা শোকাহতও নয়।
কোনোটাই নয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো এক জায়গায় এতদিন ধরে যে চোখের জলগুলো তারা ফেলে আসলেন, সেই চোখের জল কোথাও একটা শুকিয়ে গেছে। তার কারণ তারা এখন পাথর। তাদের এই মোমেন্টে দাঁড়িয়ে তাদের মনে হয়, তারা বলেওছে সেটা, যে শুধুমাত্র সঞ্জয় রায়ের একার পক্ষে হঠাৎ করে বাইরে থেকে কেউ হসপিটালের ভেতরে ঢুকে গেল, প্রবেশ করলো, অথচ কেউ জানতে পারলো না, এটা কি করে হয়। এই কথা কিন্তু আজও বলেছে নির্যাতিতার মা বাবা। অর্থাৎ কোনো এক জায়গায় নির্যাতিতার মা বাবা এটা এখনও মনে করছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় একা এই কাজটা করেনি। শুধুমাত্র নির্যাতিতার মা বাবা আজ বলেছে এমনটা নয়। দীর্ঘকাল ধরে প্রায় 5 মাস 9 দিনের মাথায় যখন বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাত দখল কর্মসূচি, ভোট দখল কর্মসূচি বিভিন্ন সময় দেখা, কখনো 14ই সেপ্টেম্বর দেখা গিয়েছে, কখনো 14ই আগস্টের রাত দেখা গিয়েছে, যেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে সাধারণ মানুষ বলছিল যে তদন্ত কোনো এক জায়গায় টেম্পার্ড হচ্ছে, থমকে গেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে শুধুমাত্র সঞ্জয় রায় একা কেন, শুধুমাত্র সঞ্জয় রায় একা এই কাজটা কি করে করতে পারে। অর্থাৎ ব্রুটালি অ্যাটাকের কথা বলছিলেন, অর্থাৎ নৃশংসভাবে অত্যাচার এবং তারপরে তাকে খুন করা। সব মিলিয়ে এ জায়গায় একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, শিয়ালদা কোর্ট তার রায় তো দিয়ে দিয়েছে, কিন্তু এখানেই কি শেষ হবে এই তিলোত্তমা কাণ্ডের যাবতীয় ছবি? একেবারে দেখো, সেই প্রসঙ্গ শেষ হয়ে হইল না শেষ। কেন বলো তো? একেবারে স্বতঃপ্রণোদিত মামলা কিন্তু অলরেডি চলছে সুপ্রিম কোর্টে, শীর্ষ আদালতে। সেখানেও কিন্তু মূলত শুনানি পর্ব পিছিয়ে রয়েছে, কিন্তু শেষ হয়েও কিন্তু এখনো পর্যন্ত হয়নি শেষ। কেননা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে আরজি করের স্বতঃপ্রণোদিত মামলা। অঞ্জন, একেবারেই তাই। আর সবশেষে এটা বলা যেতে পারে যে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে তিলোত্তমা কাণ্ডে, বিশেষ করে আরজি কর ইস্যুতে যতবার দেখা গিয়েছে যে কখনো শুনানি হয়েছে, কখনো শিয়ালদা কোর্টে, কখনো সুপ্রিম কোর্টে, বিভিন্ন জায়গায় যখন শুনানি চলছে, সেই সময়কালীন অবস্থাতে আমরা যখন নিউজ ডেস্কে বসে কাজ করি, তখন আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষ কি বলছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিস্ফোরক ছিল। এবং শুধু তাই নয়, বিশেষ ক্ষেত্রে রাজনৈতিক চাপানোতর তো রয়েইছে। যখন বারবার করে এই অনেকগুলো ঘটনা প্রবাহ রয়েছে এখানে গৌরব। তার কারণ 5ই বিশেষ করে 9ই আগস্টের পর থেকে একের পর এক বলা যেতে পারে নাটকীয় মোড় নিয়েছে এই আরজি কর কাণ্ড। কখনো দেখা গিয়েছে রাত দখল কর্মসূচি যখন চলছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে থেকে বাইরে থেকে কিছু লোক এসে সেখানে ভাঙচুর করে, সেমিনার হল পর্যন্ত চলে যাচ্ছে এমনও বার্তা শোনা যাচ্ছিল। এবং সেখানে ডিওয়াইফাই নেত্রী পৌঁছে যায়, এবং তারপরে সেই ঘটনা থেকে সিপিআইএম বলতে থাকে যে তাদের কোনো এক আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিজেপি। মানে সবশেষে রাজনৈতিক টানাপোড়েনটাও কিন্তু এখানে রয়েছে, পারদ চড়তেই থাকে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে সাধারণের নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তা কোনো এক জায়গায় যদি কোশ্চেনের সম্মুখীন হয়, প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, তাহলে তো প্রশ্ন উঠবে যে আদেও আমরা কোন সমাজে বাস করছি। শেষ বেলাতে এসেও যদি আজ সাজা ঘোষণা না হতো, যদি রায় না দেওয়া হতো, তাহলে তো এটা আরও একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করতো। অবস্থার প্রতি মানুষের অনস্তাপ একেবারেই থাকতো। একেবারে দেখো না, তুমি শুধুমাত্র আরজি কর কেন বলছি? আমরা বলছি যে সামগ্রিকভাবে রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে, কখনো দেখা গিয়েছে প্রশাসনিক স্তরে, কখনো রাজনৈতিক স্তরে, কখনো বা সাধারণ মানুষ। আমি কেন বলছি প্রশাসনিক স্তর? তার কারণ আমরা দেখেছি কিছুদিন আগে আজকের ঘটনা, যেখানে রীতিমতো এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এবার যদি বলি রাজনৈতিক ক্ষেত্রে, তাহলে মালদার ঘটনা, বাবলু সরকার, এবং তার সঙ্গে সঙ্গে এই সাধারণ নাগরিক নিরাপত্তা, বিশেষ করে আরজি কর ইস্যু, এই 3টে বিষয় যদি আমি তুলে ধরি, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা সব থেকে বেশি কোশ্চেনের সম্মুখীন। তার কারণ নেতা মন্ত্রীরা পর্যন্ত দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পারে না, এবং পুলিশ প্রশাসন পর্যন্ত সেই সব দুষ্কৃতীদের থেকে রেহাই পায় না। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এবং ঠিক সে জায়গায় আজ যখন এনকাউন্টার হচ্ছে, ডিজি রাজীব কুমার যখন আসছেন, তিনি যখন বলছেন যে একটা গুলি যদি মারে, তাহলে পুলিশ প্রশাসন 4টে গুলি মারতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ এটা প্রমাণ করতে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম অভয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। কি সাজা ঘোষণা হয় সঞ্জয় রায়ের, সেদিকের জন্য কিন্তু অবশ্যই সোমবারই সেই কিন্তু সাজা ঘোষণা করা হবে, এবং সেই দিকে কিন্তু তাকিয়ে থাকবো সকলে।